আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি 25 এবং 26 হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন। তো আজকে আমি এই লেনদেনের সৃজনশীল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরেও আমি তোমাদের ক্লাসটা কন্টিনিউ করব ইনশাল্লাহ। দেখি কতটুকু পর্যন্ত নেওয়া যায়। যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, অবশ্যই তোমাদের ক্লাসগুলো নিয়মিত নেওয়াই এখন আমাদের দায়িত্ব। আর আমরা চাইবো যে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা হিসাব বিজ্ঞান নিয়ে দুশ্চিন্তায় ভুগতেছে, তাদেরকে আমাদের এই গ্রুপটাতে জয়েন করিয়ে দিবা এবং হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে বলবা এবং এসডব্লিউ গুলো, বিভিন্ন নোটসগুলো, আমরা যে পিডিএফ গুলো দিব সেগুলো শেষ করবা এবং ফিনান্সের ক্লাসগুলো নিয়মিত তোমরা করবা। তো যাই হোক, আমরা খুব আশাবাদী যে তোমরা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, যাই হোক, গলাটা খুবই ভাঙা। তো আমরা আজকে কোন বোর্ড আলোচনা করব আমাকে একটু জানাবা। আজকে আমরা ঢাকা বোর্ড 23 আলোচনা করব এবং তার সাথে আলোচনা করব আমরা যশোর বোর্ড 23। এই দুইটা প্রশ্ন আলোচনা করব। কেমন? ঢাকা বোর্ড 23 এবং যশোর বোর্ড 23। ঢাকা বোর্ড 23 এবং যশোর বোর্ড 23। ঢাকা বোর্ড 23 এবং যশোর বোর্ড 23। আচ্ছা, তাহলে দেখো, ঢাকা বোর্ড 23 এই প্রশ্নটা যাদের কাছে নাই তোমরা একটু স্ক্রিনশট দাও। প্রশ্নটা তোমাদের যাদের কাছে নাই তোমরা একটু স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দিয়েছো? এবার দেখো, আজকে আমি আলোচনা করব ঢাকা বোর্ড 23। জনাব পলাশের ব্যবসার 2022 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। এই জায়গায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এন্ট্রি দেওয়া আছে এবং ক নাম্বার প্রশ্নটা বলছে লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। মোট পরিমাণ, এই জায়গা থেকে কোন এন্ট্রিগুলো লেনদেন নয় সেটা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে। তো লেনদেন নয় কোনটা এটা আমরা বুঝবো কিভাবে? এই যে দেখেন, যেই ঘটনাটা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন করবে না ওই ঘটনাটাই কিন্তু লেনদেন না। তো কোন ঘটনাটা লেনদেন না আমরা একটু খেয়াল করব। দেখো, এই জায়গায় বলছে 15,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো। ম্যানেজার নিয়োগ করছি। আরেকটা হচ্ছে 20 তারিখ 10,000 টাকা দিয়ে একটি ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এই যে 10 আর হচ্ছে 20, এই দুইটা জিনিস কিন্তু লেনদেন না। তাহলে আমাদেরকে যে বলছে এই দুইটা জিনিস যে লেনদেন না, এই যে দেখো, এই দুইটা জিনিস যে লেনদেন না তার মোট পরিমাণ নির্ণয় করতে বলছি। মোট পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব দেখেন, আমি এখন আপনাদেরকে সমাধানটা দেখাচ্ছি যে আমরা কিভাবে করব। প্রথমে আমরা একটা ছক তৈরি করে নিব। কেমন? প্রথমে আমরা একটা ছক তৈরি করে নিব। তারিখ, বিবরণ, টাকা টাকা।
তারিখ বিবরণ টাকা টাকা, তারিখ বিবরণ টাকা টাকা। এবার আসো আমরা কত সালের অঙ্ক করি ওইটা একটু লক্ষ্য করি। আমরা অঙ্ক করি 2022 সালের জানুয়ারি মাসের। তো জানুয়ারি মাসের 10 তারিখেরটা লেনদেন না। ওকে, 2017 সাল জানুয়ারির 10 তারিখ ম্যানেজার নিয়োগ করছি আমরা। এই যে আমরা ম্যানেজার নিয়োগ করলাম এটা কিন্তু লেনদেন না। তারপরে 20 তারিখ ডেলিভারি ব্যান ক্রয়ের সিদ্ধান্ত, এটাও কিন্তু লেনদেন না। টাকাটা আমরা একটু দেখে নিব, কয় টাকা? 10,000 টাকা। আমরা ডেলিভারি ব্যান ক্রয়ের সিদ্ধান্ত নিছি, এখনো কিন্তু ক্রয় করি নাই, যার কারণে এটা লেনদেন না। তাহলে এটাই হচ্ছে ক নম্বর প্রশ্ন। এখন আমাকে বলবা ক নম্বর প্রশ্নটা বুঝতে পারছো কিনা, ক নম্বর প্রশ্নটা বুঝতে পারছো কিনা, ক নম্বর প্রশ্নটা ক নম্বর প্রশ্নটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। তোমরা বলতেছো এটা ঢাকা বোর্ড না। আচ্ছা, ঢাকা বোর্ড না হলে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে এটা একটু লিখে রাখো, মানে এটা রাখো তোমার কাছে, আমি প্রশ্নটা সলভ করে দিই, তারপরে আমরা দেখবো মিলিয়ে নিবো এটা কোন বোর্ড, তোমরা পরে মিলিয়ে নিবা। একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও তোমাদের কাছে, কেমন? যে টাইপ করছে সে হয়তো বা বোর্ডের নামগুলো একটু উলট পালট করে ফেলছে আর কি। তবে এটা 23-এর যে কোনো একটা বোর্ড হবে, কারণ যেহেতু অঙ্কটা 22-এর। ওকে, খ নম্বর বলছে উপযুক্ত লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা। দেখো, সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যাটা আমরা কিভাবে করব, এটা কিন্তু তোমাদের পরীক্ষা অনেক বেশি আসে। সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা বললে আমরা ঘরটা কিভাবে আঁকবো, এই যে দেখো, দেখো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা বললে আমরা অঙ্কটা কিভাবে করবো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা পরীক্ষায় আসে। এই যে দেখো, ঘরটা হবে তারিখ, লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা। দেখো ঘরটা খেয়াল করো, তোমরা কি ক্লাসে আসো আমাকে একটু জানাবা। লেনদেন কিনা, এবার আমরা লিখব কারণ সহ ব্যাখ্যা। আচ্ছা, এবার এই জায়গায় আমরা সমীকরণটা লিখব, যেহেতু সমীকরণ পদ্ধতিতে করতে বলছে। বলো ঘরটা কি বুঝতে পারছো? এবার যেই ঘটনাগুলো লেনদেন, যেই ঘটনাগুলো লেনদেন ওই ঘটনাগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। যেই ঘটনাগুলো লেনদেন ওই ঘটনাগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আবারও বলতেছি, যেই ঘটনাগুলো লেনদেন ওই ঘটনাগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কেমন? যেই ঘটনাগুলো লেনদেন ওই ঘটনাগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এই জায়গায়। তো এই জায়গায় লেনদেন কোনটা? এই যে জানুয়ারির 1 ব্যবসায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। এই যে আমরা যে ব্যবসায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করছি, এটা কিন্তু একটা লেনদেন। তো এই লেনদেনটা সমীকরণের এই যে 3টা উপাদান আছে, এই 3টা উপাদানের মধ্যে কোন কোন উপাদানগুলোকে প্রভাবিত করছে ওইটা আমাদেরকে বাহির করতে হবে। এটা বাহির করার জন্য আমরা কি করব, এই যে দেখো, এটা বাহির করার জন্য আমরা লিখব ব্যবসায় কি আসছে, টাকা আসছে, তাহলে আমরা লিখব নগদান। আর টাকাটা কে দিছে? মালিক। মালিক যা দেয় তা কি? মূলধন। নগদ এটা সম্পদ, এ বৃদ্ধি পাইছে। মূলধন এটা মালিকানা সত্ত্ব, বৃদ্ধি পাইছে। তাহলে এই লেনদেনটা সমীকরণের এ এবং ও ই উপাদানকে বৃদ্ধি করে, মানে প্রভাবিত করে। বলো তো এটা বুঝতে পারছো কিনা, বলো তো এটা বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, তোমরা একটু কথা বলিও। হ্যাঁ, দেখো এটা বুঝতে পারছো কিনা। তাহলে আমরা এই জায়গায় সালটা লিখব 2022 জানুয়ারির 1 তারিখ। এটা কিন্তু লেনদেন,
তাহলে আমি এই জায়গায় লিখবো লেনদেন। লিখার পরে এবার বিবরণের ঘরে কি লিখবো জানো? লেনদেনটি। খেয়াল করো, লেনদেনটি হিসাব সমীকরণের এ এবং ই উপাদানকে প্রভাবিত করে অথবা বৃদ্ধি করে। বলো তো বুঝতে পারছো কিনা? এটা শেষ করার পর আমাদের কাজ হবে একটা দাগ দিয়ে দেওয়া। এবার আসো এর পরের এন্ট্রিটাতে আমরা চলে যাই। বলো এটা বুঝতে পারছো কিনা? এটা কি বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাবা এটা কি বুঝতে পারছো। এবার আসো এর পরের প্রশ্নটাতে, ধারে আসবাবপত্র ক্রয়। এই যে ধারে আসবাবপত্র ক্রয় করছি, এটাও কিন্তু একটা লেনদেন। তো আসবাবপত্র ক্রয় করছি, আমাদের প্রতিষ্ঠানে কি আসছে? আসবাবপত্র আসছে। এখন এই যে আসবাবপত্রের সাথে একটা ক্রয় আছে, আমরা কিন্তু ক্রয় নামে লিখতে পারবো না, কারণ সম্পদকে কখনো ক্রয় নামে লিখা যায় না, সম্পদকে সম্পদ নামে লিখতে হয়। এবার ধারে করছি, টাকা কিন্তু দেই নেই, দিব কাকে দিব? পাওনাদারকে দিব। এবার পাওনাদার মানে হচ্ছে এল, দায় বৃদ্ধি পাইছে। আসবাবপত্র মানে হচ্ছে সম্পদ, বৃদ্ধি পাইছে। তাহলে এই লেনদেনটা সমীকরণের এ এবং এল উপাদানকে বৃদ্ধি করে। এ এবং এল উপাদানকে বৃদ্ধি করে। এ এবং এল উপাদানকে বৃদ্ধি করে। এটা এ এবং এল উপাদানকে বৃদ্ধি করে। তাহলে আমরা এই জায়গায় লিখব এটা লেনদেন। আমরা এই জায়গায় লিখবো এটা লেনদেন। ওকে, লিখার পরে এবার ব্যাখ্যাটা দাও। লিখবা লেনদেনটি, সেম কথাটাই লিখবো আমরা, লেনদেনটি হিসাব সমীকরণের এ এবং এল উপাদানকে প্রভাবিত করে। জাস্ট কোন কোন উপাদানকে প্রভাবিত করে ওইটা বাহির করে দিতে হবে। এরপরে আসো আমরা এরপরে চলে যাই 15 তারিখ। 10 তারিখেরটা লেনদেন না, যেটা লেনদেন না ওইটা কিন্তু আসবে না। আচ্ছা, তারপরে দেখো 15 তারিখ নিলয়ের নিকটে চেকে বিক্রয়। আমরা নিলয়ের নিকট চেকে বিক্রি করছি, এটা কিন্তু লেনদেন। এই জায়গায় অনেকে মনে করতে পারো যেহেতু নাম দেওয়া আছে এটা মনে বাকিতে হয়েছে না, নাম দেওয়া থাকার পরও কিন্তু এই জায়গায় চেক বলে দিছে, তাহলে তোমাকে ধরে নিতে হবে এটা নগদে হয়েছে। কিসে হয়েছে? নগদে। তো আমরা চেকে বিক্রি করছি, চেক থাকলে কি লিখতে হয়? ব্যাংক। চেক থাকলে লিখতে হবে ব্যাংক। তাহলে ব্যাংক আমরা কি করছি? বিক্রয়। তারপর লিখবো বিক্রয়। বিক্রি করলে কি হয়? আয়, মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। ব্যাংক এটা আমার জন্য সম্পদ, এ কে বৃদ্ধি করে। তার মানে এই লেনদেনটা সমীকরণের এ এবং ও ই উপাদানকে, এই লেনদেনটাও এ এবং ও ই উপাদানকে প্রভাবিত করে। বলো তো বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এই জায়গায় লিখবো লেনদেন, লিখবো লেনদেনটি হিসাব সমীকরণের এ এবং ও ই উপাদানকে প্রভাবিত করে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এরপরে আসো আমরা দেখি আর কোনো এন্ট্রি আছে কিনা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বৃদ্ধি করে বা হ্রাস করে এটা লিখলেও হবে, না লিখলেও হবে।
মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটা একটু দেখো। 27 তারিখ মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটা আমরা কিভাবে করব? কে উত্তোলন করছে? মালিক। তাহলে সাজাও তুমি। উত্তোলন আর পণ্য উত্তোলন করছে, ক্রয়ের পরিমাণ হ্রাস পাইছে, এই জন্য ক্রয় নিচে চলে আসছে। এবার আসো উত্তোলন, উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কি পায়? হ্রাস পায়। আর ক্রয় যদি কখনো নিচে থাকে তার মানে বুঝতে হবে ক্রয় হ্রাস পাইছে। ক্রয় হ্রাস পাইলে এটা প্রতিষ্ঠানের জন্য আয় হয়, তার মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। দেখছো এই এন্ট্রিটা মালিকানা সত্ত্বের ঘরে, এই এন্ট্রিটা মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ হবে আরেকবার বিয়োগ হবে। দেখো এই এন্ট্রিটা একবার মালিকানা সত্ত্বের ঘরে যোগ হবে আরেকবার মালিকানা সত্ত্বের ঘরে বিয়োগ হবে। এই যে দেখো মালিক কর্তৃক পণ্য উত্তোলন, কে উত্তোলন করছে? মালিক। এই জন্য আমরা লিখছি উত্তোলন, উত্তোলন হিসাব। মালিক কি উত্তোলন করছে? পণ্য। পণ্য থাকলে কি নামে লিখতে হবে? ক্রয়, কারণ এই জায়গায় ক্রয়ের পরিমাণ কমে গেছে, পণ্যের পরিমাণ কমে গেছে, তো ক্রয়ের পরিমাণ মানে ক্রয় হ্রাস পাইছে। ক্রয় যদি হ্রাস পায় তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য কি হয়? আয় হয়। তাহলে আয় হলে মালিকানা সত্ত্ব বাড়বে, তার মানে এই এন্ট্রিটা মালিকানা সত্ত্বের ঘরে একবার বৃদ্ধি পাবে আরেকবার হ্রাস পাবে। তাহলে আমরা লিখে দিব, আমরা কি লিখে দিব? এই লেনদেনটি, হ্যাঁ এটা তো লেনদেন, এটা লেনদেন, আমরা এই জায়গায় লিখবো এটা লেনদেন। কেমন? আচ্ছা লেখাটা কি লিখবো? লেনদেনটি, খেয়াল করেন, লেনদেনটি হিসাব সমীকরণের ওই উপাদানকে প্রভাবিত করে। এই হচ্ছে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা। তাহলে এইভাবে আমাদেরকে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করতে হবে, এইভাবে আমাদেরকে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করতে হবে। বলো তো বুঝতে পারছো কিনা? জি, বৃদ্ধি হ্রাস কথাটা না লিখলেও হবে। বৃদ্ধি হ্রাস কথাটা, ভাই বৃদ্ধি হ্রাস কথাটা না লিখলেও হবে, তুমি জাস্ট লিখে দিবা প্রভাবিত করে। প্রভাবিত করে কেমন? বৃদ্ধি বা হ্রাস এ কথাটা উল্লেখ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই। এরপরে আসো গ নম্বর প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করো। গ নম্বর প্রশ্ন বলছে উপযুক্ত লেনদেনগুলো তারা বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব। তার মানে আমাদেরকে বিবরণী ছক করতে বলছে। দেখো বিবরণী ছক কিভাবে করে, আমরা বিবরণী ছকের একটা ঘর তৈরি করবো এখন। দেখো আমরা একটা বিবরণী ছকের ঘর তৈরি করব, খেয়াল করবা। বিবরণী ছক যেই কথা, হিসাব সমীকরণের প্রভাব একই কথা। প্রথমে আমরা লিখব তারিখ, এই পাশে আমরা লিখব উদ্বৃত্ত, আরে মন্তব্য, উদ্বৃত্তের ঘরটা দেওয়া লাগবে না, উদ্বৃত্তের ঘর না দিলেও হবে। ভালো করে বুঝার চেষ্টা করুন আমি ঘরটা কিভাবে আঁকি। এল এর জন্য আপনি দুইটা কলাম রাখতে পারেন অথবা একটা রাখতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। ঘর একটা ফাঁকা থাকলে এটা নিয়ে মারামারি করার কোনো দরকার নেই। এই যে দেখেন আমি আমার মতন করে ঘরটা সাজিয়ে দিলাম, ঠিক আছে। এবার আসেন এই ঘরটাকে আমরা ফিল আপ করি, এই ঘরটাকে আমরা ফিল আপ করি। প্রথমে হচ্ছে তারিখ। ভাই এই টাইপের অঙ্ক আসবে আপনাদের সময় 100% শিওর থাকেন। এ মানে সম্পদ, সম্পদের ভিতরে একটা সম্পদের নাম আপনি লিখে রাখেন, সেটা হচ্ছে নগদ, কারণ ব্যবসা করতে গেলে এটা লাগবেই লাগবে। এল মানে দায়, ওই মানে মালিকানা সত্ত্ব, আপনি খেয়াল করেন
দেখবেন পরীক্ষার হলে এই অঙ্কগুলোই চলে আসছে। মালিকানা সত্ত্বের উপাদান কয়টা? 4টা। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। আর এই ঘরটার নাম হবে কি? মন্তব্য। বলেন তো শখটা বুঝতে পারছেন কিনা? শখটা বুঝতে পারছেন কিনা বলেন? শখটা কি বুঝতে পারছেন? এবার দেখেন আমাদের এন্ট্রিগুলো কয়টা আছে? 4টা এন্ট্রি। 1 তারিখ ব্যবসা 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। ভাই একটু আগে কিন্তু এটা নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, আমরা সালটা লিখবো, তারিখ লিখবো। বিনিয়োগ করছি 1 লক্ষ টাকা, তাহলে আমাদের প্রতিষ্ঠানের নগদ টাকা আসছে, এই জন্য নগদের করে আমি লিখবো। টাকাটা কে দিছে? মালিক। মালিক যা দেয় তা কি? মূলধন। মূলধন দিলে মালিকানা সত্ত্ব বাড়বে না কমবে? এই যে দেখেন, মূলধন দিলে মালিকানা সত্ত্ব বাড়বে। আর আমরা এই জায়গায় লিখবো কি? মূলধন। মূলধন দিলে মালিকানা সত্ত্ব বাড়বে। মূলধন দিলে মালিকানা সত্ত্ব বাড়বে, এই জন্য মালিকানা সত্ত্বের করে এটা প্লাস হবে। এবার বলেন তো বসানোটা বুঝতে পারছেন কিনা? বসানোর পরে আমরা একটা দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পরে আমাদের কাজ হবে উপরের রেজাল্টটা যোগ বিয়োগ করে নিচে নামানো। এই যে অনেকে সবার লাস্টে যোগ বিয়োগ করে, আবার অনেকে আমি যেভাবে করাচ্ছি এভাবে করে। যার যেভাবে সুবিধা হবে সেভাবে করবে, এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই। কেমন? কোনো প্রবলেম নাই। একটা ঘর ফাঁকা থাকলো, 2টা ঘর ফাঁকা থাকলো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। 2 তারিখ ধারে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। ধারে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। এই যে দেখো আসবাবপত্র, এটা আমার জন্য সম্পদ। তো সম্পদের ঘরে কিন্তু আসবাবপত্রের লেখাটা নাই, কিন্তু এই যে ফাঁকা ঘর আছে না, ওই ফাঁকা ঘরটাতে আমি আসবাবপত্র কথাটা লিখে ফেলবো। আসবাবপত্র 20,000, তাহলে আসবাবপত্রের পরিমাণ বাড়ছে। এবার এই আসবাবপত্রটা যে আমি ক্রয় করছি, এটা কিন্তু বাকিতে ক্রয় করছি। কিসে ক্রয় করছি? বাকিতে ক্রয় করছি। টাকা কিন্তু দেই নাই, দিব। কাকে টাকা দেই? পাওনাদারকে। পাওনাদার আমাদের জন্য কি? দায়। দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এই জন্য দায়ের যে ঘর আছে ওই ঘরগুলোর ভিতরে আমি পাওনাদার কথাটা লিখে ফেলবো। এই যে এবার আমি পাওনাদার করে লিখবো 20,000। এবার এই এন্ট্রির কথাটা মন্তব্যের করে লেখা লাগবে না, কারণ এটা কিন্তু ই কে প্রভাবিত করে নাই। এটা কিন্তু ই কে প্রভাবিত করে নাই। যেহেতু এটা ই কে প্রভাবিত করে নাই, তাই তার কথা মন্তব্যের করে লেখার কোনো দরকার নেই। যদি ই কে প্রভাবিত করতো তাহলে আমরা লিখতাম। এবার আসেন যোগ বিয়োগ করে আমরা নিচে রেজাল্টটা নামিয়ে দিই। মন্তব্যের করে ওই এন্ট্রির কথাটাই লিখবেন যেটা ই কে প্রভাবিত করে। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? চুপ না থেকে একটু কমেন্ট করেন, লিঙ্কটা শেয়ার করেন বন্ধু বান্ধবের মাঝে, উপকারে আসবে। এবার আসেন তারপরের এন্ট্রিটাতে চলে যাই। 15 তারিখ নিলয়ের নিকট চেকে বিক্রয় 20,000 টাকা। নিলয়ের নিকট আমি চেকে বিক্রয় করছি 10,000 টাকা, নাকি 20,000 টাকা? 20,000 টাকা আমি বিক্রয় করছি ভাই। আচ্ছা, এই যে আমরা বিক্রয় করলাম নিলয়ের নিকট, বিক্রি করলে কি হয়? আয় হয়। বিক্রি করলে কি হয়? আয় হয়। এই যে আয় হইলে মালিকানা সত্ত্ব কিন্তু বাড়বে, তাই মালিকানা সত্ত্বের করে আমরা লিখবো। এবার আমরা এই জায়গায় লিখবো বিক্রয়, কারণ এটা ই কে প্রভাবিত করছে। এবার আসেন আমরা চেকের মাধ্যমে বিক্রি করছি। চেক থাকলে ব্যাংক কথাটা আসবে। চেক থাকলে কি আসবে? এই যে ব্যাংক, তার মানে ব্যাংকের ঘরে টাকাটা বসবে। এই যে দেখছেন, চেক থাকলে ব্যাংক হবে। এবার এটা শেষ করার পর আমরা কি করব? একটা দাগ দিয়ে দিব। ওকে, এবার আমরা যোগ বিয়োগ করে রেজাল্টটা নিচে নামিয়ে দিব। এই যে এই জায়গায় হবে কত? 1,20,000। আপনাদের কারো যদি কোনো এন্ট্রিতে সমস্যা হয় আমাকে বলবেন। 20,000, 20,000, 20,000, 1 লক্ষ। এবার আসেন, এবার আমরা এর পরের এন্ট্রিটাতে চলে যাব। দেখেন পরের এন্ট্রিটা কি বলছে। পরের এন্ট্রিটা বলছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 2,000 টাকা। একটু আগে কিন্তু আমি বলছি মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটার জাবেদা কি? এটার জাবেদা হচ্ছে এই যে উত্তোলন ডেবিট। উত্তোলন ডেবিট, পণ্য উত্তোলন করছে, ক্রয়ের পরিমাণ কমে গেছে, তাই ক্রয় ক্রেডিট। মনে রাখবেন, ক্রয় যদি ক্রেডিট পাশে বসে তাহলে বুঝতে হয় ক্রয়ের পরিমাণ হ্রাস পেয়েছে। ক্রয় যদি হ্রাস পায় তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য আয় হয়, তার মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে।
এবার কে উত্তোলন করছে? মালিক। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তার মানে এই এন্ট্রিটা মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। কিছু কিছু এন্ট্রি আছে মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ হয়, একবার বিয়োগ হয়। আমি ওই এন্ট্রিগুলো আপনাদেরকে লিখে দিব। কেমন? এই যে দেখেন, এই 2000 টাকা একবার আপনি বিয়োগ করবেন, কারণটা লিখবেন এটা উত্তোলন। আরেকবার আপনি এই 2000 টাকা যোগ করবেন, কারণ ক্রয় হ্রাস, ক্রয় হ্রাস পাইছে এই জন্য। বলেন তো বুঝতে পারছেন কিনা? এই জিনিসটা হচ্ছে একটু ডিফারেন্ট, আর বাদ বাকি সব কিন্তু একই রকম। এই জিনিসটা একটু ব্যতিক্রম, বাকি সব কিন্তু একই রকম, তাই না? ওকে, তাহলে আমরা রেজাল্টটা নিচে নামাবো। এখন একটু খেয়াল করবেন, জাস্ট এই টাইপের 4-5টা এন্ট্রি আছে, 5টা এন্ট্রি আছে, যে এন্ট্রিগুলো মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। তো ঘুরে ফিরে এই জায়গায় রেজাল্ট কিন্তু 1,20,000 হবে। দেখছেন, ঘুরে ফিরে রেজাল্ট কিন্তু 1,20,000 হবে। আমি কি ওই এন্ট্রিগুলো লিখে দিব আপনাদেরকে, যে এন্ট্রিগুলো মালিকানা সত্ত্বের গড়ে একবার যোগ এবং একবার বিয়োগ হয়? এরকম 5টা এন্ট্রি আছে। এরকম কয়টা এন্ট্রি আছে? 5টা। তো আমি কি ওই 5টা লিখে দিব? আমাকে একটু জানাবেন। এবার আসেন, যোগ করলে হবে 1,40,000 প্লাস এই পাশে 1,40,000। এই হচ্ছে আমাদের বিবরণী ছক, এই হচ্ছে আমাদের বিবরণী ছক। বলেন, দেখেন এই হচ্ছে আমাদের বিবরণী ছক। এই যে একটা ঘর ফাঁকা না, বলে স্যার এটা ফাঁকা, কোনো সমস্যা হবে? নাম্বার কেটে দিবে? আয় হায়, আপনি টেনশনে বাঁচতে পারতেছেন না, মরে যাচ্ছেন ভাই, এত টেনশন করার দরকার নেই। এই ঘরটা যে ফাঁকা, কোনো সমস্যা নাই। এমন কোনো টিচার নাই যে এই ঘরটা ফাঁকা রাখার কারণে আপনার নাম্বার কাটতে পারে। এটা নাম্বার কাটবে না, এটা আপনার মনের একটা ভুল ধারণা। এই ধারণা থেকে আপনি বাইরে আসেন। স্যার 15 তারিখের এন্ট্রিটা বুঝি নেই। 15 তারিখের এন্ট্রিটা কি বলছে? আসেন, 15 তারিখের এন্ট্রিটা বলছে চেকের মাধ্যমে বিক্রয়, চেকের মাধ্যমে বিক্রয়। আমরা চেকের মাধ্যমে বিক্রয় করছি, বিক্রি করলে কি হয়? আয় হয়, তাই মালিকানা সত্ত্বের ঘরে যোগ হয়েছে। এবার আমি চেকের মাধ্যমে বিক্রি করছি, এবার আমি চেক পাইছি, চেক থাকলে কি লিখতে হবে? ব্যাংক। তাহলে এই যে ব্যাংক লিখে ব্যাংকের ঘরে টাকাটা বসাইতে হবে। এই তো, না বুঝার কি আছে বলেন? এবার আসেন, যে এন্ট্রিগুলো মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ একবার বিয়োগ হবে, ওই এন্ট্রিগুলো আমি একটু লিখে দিচ্ছি। এই যে দেখেন, 1, সবাই খেয়াল করবেন, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলে, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু। খেয়াল করবেন, এই যে পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা যদি আমরা শুরু করি, এই লেনদেনটা মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ একবার বিয়োগ হবে। কেন? এই যে দেখেন, জাবেদাটা দেখেন, এটার জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। এবার পণ্যদ্রব্যটা কে দিছে? মালিক। মালিক যা দেয় তা কি? মূলধন, তাহলে মূলধন হিসাব ক্রেডিট। তার মানে এই এন্ট্রিটা মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ একবার বিয়োগ হবে। কেন? এই যে ক্রয় করলে ব্যয় হয়, ক্রয় করলে ব্যয় হয়, তাই এটা মালিকানা সত্ত্বের ঘরে বিয়োগ হবে। আবার এই পণ্যদ্রব্যটা কে দিছে? মালিক। মালিক যা দেয় তা কি? মূলধন, তাই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। বলেন তো বুঝতে পারছেন কিনা? এই এন্ট্রিটা মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ হবে একবার বিয়োগ হবে, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলে, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করা হলে। এবার আসেন 2 নাম্বার, ভালো করে খেয়াল করবেন। 2 নম্বর, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, যেটা মাত্র আমাদের অঙ্কে ছিল। এগুলো নোট করে রাখবেন। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, অনেক শিক্ষার্থীরা জানেও না মালিক কর্তৃক পণ্য উত্তোলন এটার জাবেদা কি বলেন তো একটু? মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এই যে দেখেন, মালিক কি উত্তোলন করছে? পণ্য উত্তোলন করছে না? তাহলে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন কথাটা একমাত্র মালিকের সাথে জড়িত, উত্তোলন হিসাব ডেবিট। এবার মালিক কি উত্তোলন করছে? পণ্য, পণ্যের পরিমাণ কমে গেছে,
যেহেতু পণ্যের পরিমাণ কমে গেছে এই জন্য ক্রয় কথাটা ক্রেডিট পাশে বসবে। আমি বলছিলাম এই জায়গায় ক্রয় কি পেয়েছে? হ্রাস। ক্রয় যদি হ্রাস পায় এটা প্রতিষ্ঠানের জন্য আয় হয়, তাই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এবার উত্তোলন, এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তাই এটা মালিকানা সত্ত্বের ঘরে কমবে। এই গেল দুইটা এন্ট্রি। দেখেন এটা বুঝতে পারছেন কিনা বলেন। এবার 3 নাম্বার দেখেন, বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ এটার জাবেদা কি হবে বলেন? বিনামূল্যে পণ্য বিতরণ এটাও মালিকানা সত্ত্বের ঘরে দুইবার বসবে। বিনামূল্যে পণ্য বিতরণ এটার জাবেদাটা বলেন। বিনামূল্যে পণ্য বিতরণ এটার জাবেদাটা বলবেন প্লিজ। বিনামূল্যে পণ্য বিতরণ এটার জাবেদাটা বলবেন। আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করি কিসের জন্য? বিজ্ঞাপনের জন্য। তাহলে আমরা লিখব বিজ্ঞাপন হিসাব ডেবিট। এবার আমরা কি বিতরণ করছি? পণ্য। পণ্যের পরিমাণ কমে গেছে, তাহলে আমরা লিখব ক্রয় হিসাব ক্রেডিট। এবার দেখেন ক্রয় কথাটা ক্রেডিট পাশে থাকা মানে জানেন ক্রয় হ্রাস পাইছে, আর ক্রয় হ্রাস পাওয়া মানে প্রতিষ্ঠানের জন্য কি হয়েছে? আয় হয়েছে। আয় হইলে মালিকানা সত্ত্ব কি পাবে? বৃদ্ধি পাবে। বিজ্ঞাপন এটা আমার জন্য কি? ব্যয়। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কি পাবে? হ্রাস পাবে। দেখেন বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ এটাও কিন্তু মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। ওকে, 3টা গেল। 4 নাম্বার দেখেন, মালিকের গাড়ি মেরামত। মনে করেন আমরা মালিকের গাড়ি মেরামত করে দিছি, মালিককে সেবা দিছি। সেবাটা কাকে দিছি? মালিককে দিছি। যেহেতু মালিককে সেবা দিছি তাহলে আমরা লিখব উত্তোলন ডেবিট। পাশাপাশি জাবেদাগুলো শিখে ফেলেন। উত্তোলন ডেবিট লিখলাম, উত্তোলন হিসাব ডেবিট। এবার সেবাটা কাকে দিছি? মালিককে দিছি। মালিকের গাড়ি মেরামত করে দিছি না, তো সেবাটা কিন্তু মালিককে দিছি। তাহলে আমরা এই জায়গায় লিখব সেবা আয় ক্রেডিট। এই যে দেখেন উত্তোলন এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে, আর সেবা আয় তার মানে আয় হয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এটাও মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ, একবার বিয়োগ। এটাও মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ, একবার বিয়োগ। তারপরে আসেন লাস্ট আরেকটা এন্ট্রি, আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য, আগুনে বিনষ্ট পণ্য এটাও মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। তাহলে এই যে দেখেন আগুনে বিনষ্ট পণ্য এটার জাবেদা কি? বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। এবার পণ্যের পরিমাণ কমে গেছে, তাই ক্রয় হিসাব ক্রেডিট হবে। বারবার একটা কথাই বলবো, ক্রয় ক্রেডিট দিকে থাকা মানে কি? ক্রয় হ্রাস পাইছে। ক্রয় হ্রাস পাওয়া মানে কি? প্রতিষ্ঠানের জন্য আয়। আয় হইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। বিবিধ ক্ষতি এটা আমাদের জন্য কি? ব্যয়। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কি? হ্রাস। তার মানে এই এন্ট্রিটাও মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? এই 5টা এন্ট্রি ভাই একটু নোট করে রাখবেন। আমি ক্লাসটা শেষ করার পর এটা গ্রুপে জমা দিবেন। এটা আপনারা গ্রুপে জমা দিবেন, কেমন? এটা গ্রুপে জমা দিবেন। এই যে 5টা নোট, এই যে 5টা লাইন যে আমি লিখে দিলাম, এই লাইনগুলো আপনারা গ্রুপে একটু জমা দিবেন যে কোন এন্ট্রিটা মালিকানা সত্ত্বের ঘরে একবার যোগ হবে, কোন এন্ট্রিটা মালিকানা সত্ত্বের ঘরে একবার বিয়োগ হবে। ওকে, এবার আসেন আমরা এরপরে আরেকটা বোর্ডে চলে যাব। এবার আমরা করব যশোর বোর্ড 23। দেখেন যশোর বোর্ড 23 একটু খেয়াল করেন, এটাতে কি আছে দেখেন। এটাতে ক্যাশ মেমো আছে এবং চালানও আছে। আমরা ক্যাশ মেমো এবং চালান দুইটাই এখন কমপ্লিট করব। আচ্ছা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, যাদের কাছে প্রশ্নটা নাই একটু স্ক্রিনশট দেন। যশোর বোর্ড 23 মেঘনা গ্রুপ 2022 সালের মে মাসের
যমুনা গ্রুপের কাছে পণ্যগুলো বিক্রি করছে মে মাসের 80 টাকা দরে 110 কেজি চিনি 10 তারিখ, হ্যাঁ 10 তারিখ দুইবার উঠে গেছে। আচ্ছা 150 টাকা দরে 350 কেজি মসুরের ডাল 20 তারিখ, এটাও দুইবার উঠে গেছে। এই যে দেখেন প্রতিটি 20 টাকা দরে 5 ডজন সাবান আমরা বিক্রি করছি। মেঘনা গ্রুপের মোট বিক্রয়ের উপরে 10% কারবারি বাট্টা মঞ্জুর করি। মেঘনা গ্রুপের মোট বিক্রয়ের উপরে 10% কারবারি বাট্টা মঞ্জুর করি। ক নম্বর প্রশ্ন, নিট বিক্রয়ের পরিমাণ বাইর করো। নিট বিক্রয় মানে কি? যত টাকার পণ্য আমি বিক্রি করছি সবগুলো যোগ বিয়োগ করে দিতে হবে। যোগ বিয়োগ করার পরে যদি বাট্টা থাকে সেটা বাদ দিতে হবে। কেমন? যদি বিক্রয় ফেরত থাকে তাহলে সেটাও বাদ দিতে হবে। দেখেন আমরা ক নম্বরটা সমাধান করব এখন। তারিখ, বিবরণ, টাকা টাকা, তারিখ বিবরণ টাকা টাকা, তারিখ বিবরণ টাকা টাকা, একটু খেয়াল করবেন। তারিখ বিবরণ টাকা টাকা। এবার আমি যত টাকার পণ্য বিক্রি করছি সবগুলো এই জায়গায় লিখবো। আমি যত টাকার পণ্য বিক্রয় করছি, এই যে দেখেন মে মাসের 2 তারিখ 80 টাকা দরে 110 কেজি চিনি, তাহলে 80 টাকা দরে 110 কেজি চিনি বিক্রি করলে আমরা চিনি বিক্রি করছি, তাই তো 2 তারিখে। এই যে দেখেন $110। এবার দেখেন গুণ দিলে কত হয়? 80 গুণন 110, 80 গুণন 110, তাহলে আসবে 8800। তারপরে আসেন কি বিক্রি করছে আমরা একটু দেখে নিই। তারপরে বিক্রি করছে 150 টাকা দরে 350 কেজি মুসুরের ডাল, 150 টাকা দরে 350 কেজি, তাই তো মুসুরের ডাল। আসেন 150 কে 350 দ্বারা আমরা গুণ দিই, তাহলে আসবে 52,500। তারপরে আসেন আচ্ছা প্রতিটি 20 টাকা দরে 5 ডজন সাবান, 5 ডজন বলছে। আচ্ছা প্রতিটি একটার দাম 20 টাকা, আর এই জায়গায় 5 ডজন বলা আছে। 5 ডজন মানে 60টা, এই যে 1 ডজন মানে 12টা, 5 দিয়ে গুণ দেন, তাহলে 5 12 কত? 60, তাহলে 20 রে 60 দিয়ে গুণ দিতে হবে, রাইট? বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে আমরা এই জায়গায় দিব সাবান বিক্রয়। আচ্ছা এই জায়গায় আমরা লিখবো কি? সাবান বিক্রয়। আচ্ছা প্রতিটি 20 টাকা করে কয়টি? 60টি, তাহলে প্রতিটি 20 টাকা করে 60টি গুণ দিলে কত হয় বলেন? 1200। এবার এই সবগুলো আমরা যোগ করব। 1200, 52,500 যোগ করব 8,800, তাহলে 62,500। এবার এই টাকা থেকে আমরা বাদ দিব কারবারি বাট্টা। কি বাট্টা বাদ দিব? কারবারি বাট্টা। ক্রয় ও বিক্রয়ের সাথে যে বাট্টাটা সেটা কারবারি বাট্টা। কয় পার্সেন্ট? 10%। তাহলে এটার উপরে 10% ধরেন, 10% ধরলে আসবে কত? 6,250, 6,250। এবার এটা বিয়োগ করেন, এই যে 62,500 মাইনাস 6,250, তাহলে হবে 56,250, 56,250 টাকা। এটাই হচ্ছে নিট বিক্রয়। বলেন তো বুঝতে পারছেন কিনা? অর্থাৎ টোটাল যত টাকার পণ্য আমি বিক্রি করছি সবগুলো যোগ করে তার থেকে আমি বাট্টার টাকাটা কি করে দিব? বাদ দিয়ে দিব। বলেন তো বুঝতে পারছেন কিনা? হ্যাঁ এটা কি বুঝতে পারছেন? এবার দেখেন খ নাম্বার, মে মাসের 2 তারিখের লেনদেনে আমরা একটি ক্যাশ মেমো প্রস্তুত করব। ক্যাশ মেমো কয় সেট তৈরি করা হয় জানেন? এই নোটভিত্তিকটা আসে 3 সেট। এবার আসেন ক্যাশ মেমো কিভাবে তৈরি করতে হবে। প্রথমে একটা বর্ডার দিয়ে নিব আমি। এই যে দেখেন এটা একটা বর্ডার, ওকে।
এই বর্ডারটা দেওয়ার পরে আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখব কি, মেঘনা গ্রুপ। একটু খেয়াল করেন, এই যে মেঘনা গ্রুপ, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। তাহলে আমরা লিখবো এই জায়গায় মেঘনা গ্রুপ। এই পাশে আমরা লিখব তারিখ, কত তারিখ, 2 তারিখ মে মাসের। ওকে, যেহেতু আমরা ক্যাশ মেমো করতেছি, এই পাশে আমরা লিখবো ভাউচার নং। ক্যাশ মেমোর সময় এই জায়গায় লিখতে হবে কি, ভাউচার নং। যদি দেওয়া থাকে লিখবো, আর দেওয়া না থাকলে আমরা রেখে দিব। তারপরে আমরা লিখবো ক্রেতার নাম। আমি কার কাছে এগুলো বিক্রি করতেছি, যমুনা গ্রুপ। দেখেন মেঘনা গ্রুপ এগুলো কার কাছে বিক্রি করতেছে, এই যে দেখেন এই জায়গায় দেওয়া আছে যমুনা গ্রুপের কাছে। কার কাছে, যমুনা গ্রুপের কাছে। তাহলে এই জায়গায় লিখেন যমুনা। যমুনা গ্রুপ, কেমন? আচ্ছা, এবার আসেন, তারপরে আমরা লিখব ঠিকানা। দেওয়া থাকলে লিখবো, দেওয়া না থাকলে নেই। তারপরে আমরা এই জায়গায় লিখব ক্যাশ মেমো। এটাকে এইভাবে আমরা রেখে দিব। তারপরে আমরা একটা বক্স করব ছোট্ট করে, এই যে দেখেন। তারপরে আমরা এইভাবে ছোট্ট করে আরেকটা বক্স করব। প্রথমে লিখব ক্রমিক নং, বিবরণ, দর, পরিমাণ, মোট টাকা। দর, পরিমাণ, মোট টাকা। দর, পরিমাণ, মোট টাকা, এটা হচ্ছে ক্রমিক নং। এই জায়গায় তারিখ লিখবেন না, ক্রমিক নং। তারপরে লিখবেন বিবরণ, তারপর লিখবেন 10 টাকা। পরিমাণ, পরিমাণ মানে কতটুকু। তারপরে হচ্ছে মোট টাকা। এবার আসেন, এই যে এই জায়গায় আমরা 80 টাকা ধরে 110 কেজি চিনি, তাই না? ওকে, তাহলে এই জায়গায় দিব 01। এই জায়গায় আমরা লিখব চিনি বিক্রয়। দর হচ্ছে কত, 80। পরিমাণ হচ্ছে কত, 110 কেজি। মোট টাকা কত, 8800। এবার তার থেকে আমি বাদ দেবো কি, বাদটা বাদ দেব। এই জায়গায় লিখবো বাদ কারবারি বাদটা, বাদ কারবারি বাদটা। খেয়াল করবেন, বাদ কারবারি বাদটা কয় পার্সেন্ট, 10%। তাহলে আসেন, এই 8800, 8800-র উপরে আপনি 10% যদি ধার্য করেন, তাহলে কত আসে আমাকে একটু বলেন তো। 880, 880 টাকা। এবার এটা বিয়োগ করব আমরা, 8800 থেকে এটা বিয়োগ করব, তাহলে আসবে 7920, 7920। এটাকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এই টাকাটাকে এই জায়গায় আমরা কথায় লিখবো, কথায়, কথায় লিখবো এত টাকা মাত্র। তারপর এই জায়গায় একজনের স্বাক্ষর দিব, বিক্রেতার স্বাক্ষর। কার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। এরপরে আমরা এই পাশে লিখব বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্য, বিক্রয়কৃত পণ্য, বিক্রয়কৃত পণ্য ফেরত যোগ্য নয়, বিক্রয়কৃত পণ্য ফেরত যোগ্য নয়, বিক্রয়কৃত পণ্য ফেরত যোগ্য নয়। এভাবে আমাদেরকে একটা ক্যাশ মেমো প্রস্তুত করতে হবে। বলেন তো ক্যাশ মেমোটা বুঝতে পারছেন কিনা, বলেন তো ক্যাশ মেমোটা বুঝতে পারছেন কিনা, আমাকে একটা বলেন। একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানান যে আপনারা ক্যাশ মেমোটা বুঝতে পারছেন কিনা। যদি ক্যাশ মেমো বুঝতে পারেন, তাহলে চালানটাও বুঝতে পারবেন। কিভাবে, ঠিক এই জায়গায় তখন লিখবো আমরা চালান, আর এই জায়গায় লিখবো আমরা চালান নং। এই দুইটা পার্থক্য, বাকি নিয়ম সব একই রকম হবে। বলেন ক্যাশ মেমোটা কি বুঝতে পারছেন, ক্যাশ মেমোটা কি বুঝতে পারছেন, একটু কমেন্ট করে জানাবেন। এই যে ভাঙ্গা গলা নিয়ে আপনাদের সাথে আমরা চিল্লাচ্ছি,
আপনাদের উচিত কি জানানো যে আপনি বুঝতে পারছেন নাকি পারেন নাই। যদি চালান নাম্বার দেওয়া থাকে তাহলে আমরা লিখবো, এই জায়গায় তো চালান নাম্বার দেওয়া নাই বা ক্যাশ মেমোর সময় লিখতে হয় ভাউচার, ভাউচার নং। ক্যাশ মেমোর সময় লিখতে হয় কি ভাউচার নং, আর চালানের সময় লিখতে হয় চালান নং। এবার দেখেন আমরা এর পরের প্রশ্নটা সমাধান করি। এর পরের প্রশ্ন বলছে 10 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি চালান তৈরি করো। দেখেন চালানটা কিভাবে করবেন, সেম কথা। প্রথমে আমরা একটা বাউন্ডারি নিব, এই যে। এরপরে আমরা এই জায়গায় প্রতিষ্ঠানের নাম লিখব। ম্যাগনা গ্রুপ। এই পাশে আমরা লিখব কি তারিখ, কত তারিখ 10 মে 2022। এবার যেহেতু আমরা চালান করতেছি তাই এই পাশে আমরা লিখব চালান নং। যদি চালান নং দেওয়া থাকে লিখব, দেওয়া না থাকলে ভাবে ফাঁকা রেখে দিব। তারপরে আমি লিখব ক্রেতার নাম। ক্রেতার নাম কি, একটু আগে ক্রেতার নাম কি ছিল যমুনা ছিল, তাহলে এই জায়গায় আমরা লিখব যমুনা গ্রুপ। তারপরে আমরা লিখব ঠিকানা। লিখার পরে আমরা কি করতেছি চালান, তাহলে এই জায়গায় আমরা লিখব চালান। চালান কথাটা লিখে এইভাবে আমরা বক্স করে রেখে দিব। এরপর আমরা একটা ছক তৈরি করব, কেমন? এবার দেখেন প্রথমে আমরা দিব ক্রমিক নং, এই জায়গায় তারিখ লিখবেন না, ক্রমিক নং। বিবরণ, দর, পরিমাণ, টাকা। এই যে ক্রমিক নং। মালের বিবরণ অথবা শুধু বিবরণ লিখতে পারেন। দর টাকা, দর টাকা। পরিমাণ কতটুকু, মোট টাকা। এবার আসেন আমরা 10 তারিখে কি ক্রয় করছি, এই যে দেখেন 150 টাকা। এই 10 তারিখ মানে 10 তারিখটা দুইবার উঠে গেছে। 150 টাকা ধরে 350 কেজি মসুরের ডাল। ক্রমিক নং 1। মসুরের ডাল বিক্রয় 150 টাকা দরে 350 কেজি। 150 টাকা দরে কত 350 কেজি, তাহলে 150 কে 350 দ্বারা গুণ দিবেন, আসবে 52,500। এবার এই 52,500 থেকে আমি বাদ দিব কারবারি বাট্টা। কয় পার্সেন্ট, 10%। এবার এই টাকাটার উপরে 10% আমরা ধরবো, ধরার পরে কত আসবে 5,250। তাহলে আমরা লিখবো 5,250। এবার এই 5,250 আমরা বাদ দিব, 52,500 থেকে 5,250 বাদ দিব। বাদ দিলে আমাদের থাকবে কত 47,250। 47,250, এটাকে আমরা ক্লোজ করে দিব, শেষ। এবার এই টাকাটাকে আমরা এই জায়গায় কথায় লিখবো, কথায়। হ্যাঁ 47,250 টাকা মাত্র। এই জায়গায় আমরা একজনের স্বাক্ষর দিব, বিক্রেতার স্বাক্ষর। আর এই জায়গায় তুমি চাইলে ক্রেতার স্বাক্ষরের ঘর রাখতে পারো, আর নিচে দিবা বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। চালানের সময় লিখবা ভুল ত্রুটি সংশোধনযোগ্য। চালানোর সময় কি লিখবা ভুল ত্রুটি সংশোধনযোগ্য।
ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এই হচ্ছে চালান। এবার বলো তো চালান এবং ক্যাশ মেমো দুইটা বুঝতে পারছো কিনা? চালান এবং ক্যাশ মেমো দুইটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। চালান এবং ক্যাশ মেমো দুইটা বুঝতে পারছো কিনা? চালান এবং ক্যাশ মেমো দুইটা বুঝতে পারছো কিনা? চালান এবং ক্যাশ মেমো দুইটা বুঝতে পারছো কিনা? আমি আজকে দুইটা বুট প্রশ্ন আলোচনা করছি তোমাদের মাঝে। চালান এবং ক্যাশ মেমো এই দুইটা জিনিস কি বুঝতে পারছো? চালান এবং ক্যাশ মেমো এই দুইটা জিনিস কি বুঝতে পারছো? আমাকে একটু জানাবা প্লিজ। সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করে জানাবা। আচ্ছা, যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ। আজকের আমি নতুন কোনো জিনিস আলোচনা করব না। এখন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব। SW আমাদের হৃদয় তোমাদেরকে SWর কোশ্চেনগুলো PDF করে গ্রুপে দিয়ে দিছে। ওই জিনিসগুলো লিখে সুন্দর করে তারপরে তোমরা গ্রুপে কি করবা? জমা দিবা। হ্যাঁ, গ্রুপে সাবমিট করবা ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা MCQ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা MCQ নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ MCQ নিয়ে আলোচনা করব। তারপরে আমি তোমাদের জাবেদার অধ্যায়টা করাই দিব খুব তাড়াতাড়ি। তারপরে হচ্ছে গিয়ে খতিয়ান, নগদান বই, আর্থিক বিবরণী, মোটামুটি সবগুলো আমি আলোচনা করব। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। আর যাদের বেসিকগুলো একটু দুর্বল আছো, তোমরা আমাদের ইউটিউব থেকে প্লেলিস্ট আকারে বেসিকগুলো দেখে তারপরে তোমরা একটু এগিয়ে থাকতে পারো, কেমন? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর তোমাদের বন্ধু বান্ধবকে আমাদের এই গ্রুপে ইনভাইট করবা বেশি বেশি করে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।